আনায়ার তখন তার মায়ের কথা মনে পড়ে। তিয়াস খান বর্তমানে তার মায়ের বর। তখন আনায়া বলে, তোমার মা জানে তো এখানে এসেছো যে? না, আম্মু কিছু জানে না। না বলে একা একা আসাটা ঠিক হয়নি তোমার। আরে বাদ দাও, বোনের সাথে দেখা করতে এসেছি। আনায়া চুপসে যায়। মেয়েটা বেশ মিশুক, কিন্তু আনায়া মিশতে পারছে না। তার তো বোন, বাবা ভিন্ন হলেও মা তো একজনই। আনায়াকে চুপ থাকতে দেখে নাজিয়া বলে, আমার তোমাকে দেখার শখ ছিল, পূরণ করলাম। আর কিছু বলার নেই, এখন চলে যাব আমি। সে কি, এখনই চলে যাবে? তখন একজন সার্ভেন্ট নাস্তা নিয়ে আসে। নাজিয়া তখন বলে, ফিরতে ফিরতে লেট হয়ে যাবে, আবার কিছু কেনাকাটা করতে হবে, না হলে কি জবাব দেব। আমরা উঠি, আবার দেখা হবে আমাদের। তখন মরিয়ম নওয়াজ বলেন, নাস্তা করে যাও। না, করে এসেছি আন্টি। কেউ আর কিছু বলে না। নাজিয়া নিধি বিদায় জানিয়ে বাইরে আসে। পেছনে আনায়াও আসে। তখন আবার নিবরাসের গাড়ি প্রবেশ করে গেট দিয়ে। আচ্ছা, আমার ভার্সিটিতে এসো, দেখা হবে তোমার সাথে। আনায়া বলে। তখন নাজিয়া বলে, মেইন শহরেরটা? হুম। আচ্ছা, বাই। নিধি নাজিয়া চলে আসে। আনায়া অন্যমনস্ক হয়ে ভেতরের দিকে যায়। ভেতরে আসতে দেখলো নিবরাস চুপচাপ। হয়তো কিছু হয়েছে অফিসে। আনায়া সেসবে মন দিল না। কিচেনে যেতেই দেখলো তারিশা ট্রেতে গ্লাস রাখছে। বাইরে থেকে এসেছে নিবরাস, তার জন্য ফ্রিজ থেকে জুস নামিয়ে গ্লাসে নেয়। আনায়া জিজ্ঞেস করে, কার জন্য নিচ্ছ? ভাইয়ার জন্য, বাইরে থেকে এসেছে তো। আনায়া কিছু বলে না। তারিশার পেছনে আসে। নিবরাস জুসটা শেষ করে রোহিতকে উদ্দেশ্য করে বলে, আর কি কি অপকর্মের কথা আমি জানি না, সব খুঁজে বের করে আমায় ডিটেলস দিবা। কথাটা বলে আর এক মুহূর্তও দাঁড়ায়নি নিবরাস। আড়ং থেকে তড়িঘড়ি দুটো ড্রেস নিয়ে নাজিয়া নিধি বাড়িতে চলে আসে। তাদের কিছুটা লেট হয়ে যায়। সিতারা আহমেদ দুজনকে বকাঝকা শুরু করে দেন। তখন নাজিয়া ফাস্টফুড খাওয়ার নাম দেয়। দোকানে লেট হয়েছে তাদের। এতে অবশ্য তেমন কিছুই বলেনি সিতারা আহমেদ। শিকদার বাড়ি থেকে সব ঢালা পাঠিয়ে দিয়েছে। এখন বাড়ি থেকে বিকেলে সব পাঠিয়ে দেবে, সেটার গোছগাছ হচ্ছে। বাড়িতে বিয়ে, অথচ নাজিয়ার সেসবে মন নেই। আনায়ার কথা ভাবছে সে। মায়ের মতোই সুন্দর হয়েছে। নাজিয়াও দেখতে সিতারা আহমেদের মতোই। আসার সময় নিধি বলেছে তাদের দুই বোনের চেহারায় নাকি অনেক মিল আছে। বিকেলের দিকে প্রাইভেট আছে নাজিয়ার। সে রেডি হয়ে বেরিয়ে পড়ে। বড়রা, জায়ান, সাথে তার কিছু কাজিন ফ্রেন্ডসরা যাবে শিকদার বাড়িতে। নাজিয়া এসবে নেই। সে নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত। ফ্যামিলির তেমন কোনো ইভেন্ট তেমন তদারকি করে না সে। খাটে হেলান দিয়ে শুয়ে আছে নিবরাস। আনায়া সোফায় বসা। মৌনতা বজায় রেখে আনায়া প্রশ্ন করে, আপনি কোনো কিছু নিয়ে চিন্তিত? তেমন কিছু না, অফিসে কর নিয়ে ঝামেলা হয়েছিল, সেটা মিটমাট করলাম। চলুন না কোথাও ট্যুরে যাই। এত প্রেম নাই শরীরে, তোমার মন চাইলে যাও। এদিকে কি হবে না হবে সেটা ভাবছি আমি। ওই রাজকে নিয়ে ভয় পাচ্ছেন? তোমার মনে হয় আমি ভয় পাবো সামান্য বিষয় নিয়ে? ওটা সামান্য মনে হয়? আপনি কাউকে মেরে ফেলেছেন। তো আপনি নাকি আবার এমপি। এই কথায় কথায় এত এমপি টেনে আনবা না। আগের বউকেও নিশ্চয়ই এজন্যই মেরেছেন। তাকে আমি মারিনি, দোষটা আমার ঘাড়েই পড়েছে। তার নাম কি ছিল? বউ। মজা করছেন? আমি আগে কোনো বিয়ে টিয়ে করিনি, এই তুমি আমার প্রথম বউ। প্রথম বউ কি? হ্যাঁ, বলবেন একমাত্র বউ। আপনি আরো বিয়ে করতে চান? এই বউ ভালোবাসে না, আরেকটা করতে হবে মনে হচ্ছে। আমি কিছু জানি না, আমাকে একটু ঘুরতে নিয়ে যান না। এই জন্যই না এসব নেতা ফেতাদের বিয়ে করতে নেই। বাড়িতে বসে বসে কান্না করে, এই সমস্যা ওই সমস্যা। উফ। আচ্ছা, জায়গা সিলেক্ট করো, হানিমুনে যাব। কথাটা বলে নিবরাস উঠে যায়। তার কল এসেছে। আনায়া সেখানে বসে তাকিয়ে থাকে নিবরাসের যাওয়ার পানে। ভেবেছিল নাজিয়ার কথা বলবে নিবরাসকে, কিন্তু নিবরাস যা ব্যস্ত মনে হয় না বলা হবে। তখন আবার মিসবা আসে আনায়ার রুমে। তার পেছনে মাইশা আছে। কোনো কিছু নিয়ে তাড়া করছে মিসবাকে। মাইশা মিসবাকে পুনরায় বলে, আজকে তোমার খবর আছে মিসবা, বেশি বেড়ে গেছো তুমি। কি হয়েছে আপু? প্রশ্ন করে আনায়া। তখন মিসবা নিজেই বলে, আরে তারিশা আন্টি কান্না করছিল তো, আমি বলেছি আঙ্কেলের অভাবে কান্না করো নাকি।
মামু তোমায় ছ্যাঁকা দিল? তারিশা আন্টি আবার আম্মুর কাছে আমার নামে কী সব জানি বানিয়ে বলেছে, সেজন্যই আম্মু আমার পেছনে পড়েছে। আগে তোমার বোনকে ঠিক করো, প্রেম করে কতগুলো। মিসবার কথায় মাইশা এসে কানের নিচে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মারে। বেয়াদব ছেলে, আজকে নিবরাস আসুক, ওকে সহ মারবো। ওই তো তোমাকে প্রশ্রয় দিয়ে দিয়ে মাথায় তুলছে। মাইশা বেরিয়ে যায়। তখন আনায়া মিসবাকে নিয়ে খাটের উপরে চলে যায়। থাপ্পড় দেওয়ার জায়গায় হাত বুলিয়ে দিয়ে বলে, তোমার তারিশা আন্টি তোমার মামুকে পছন্দ করে? তুমি কাউকে বলো না। আমি শুনেছি 2বার কাকে যেন কলে বলতো এমপি সাহেব আমার স্বপ্নের পুরুষ, তাকে আমি পছন্দ করি। আবার ওর বান্ধবী কাকে যেন বলতো কিসের ভাই, হ্যাঁ জামাই বলবি, নিবরাস আমার জামাই। আনায়ার মনে মুহূর্তেই হিংসার দলা পাকায়। তাও নিজের বরকে অন্য কেউ জামাই দাবি করছে সেই হিংসায়। এখন আর বাবার বাড়িতে গিয়েও থাকা যাবে না। না হলে তারিশা তার বরটাকে কবে নিজের আঁচলে বেঁধে নেয়। কিন্তু নিবরাস এসব পাতা দেয় না। তাতে কিছুটা খুশি হয় আনায়া। বিয়েতে তারিশা আসেনি কেন? মামু বারণ করেছে। কেন বারণ করলো? তুমি জিজ্ঞেস করে নিও। আচ্ছা নেব, চলো আমরা তোমার মামুকে রাজি করিয়ে কোথাও ঘুরতে যাই। চলো, তুমি প্লেস সিলেক্ট করো। আগামীকাল হসপিটালে ফুল একটা নিয়ে দিয়ে আসিস। বলিস এমপির তরফ থেকে শেষ বিদায়ে আপনার জন্য ফুলগুলো। ওপারে ভালো থাকবেন। কথাটা বলতে বলতে রুমে প্রবেশ করে নিবরাস। আনায়া মিসবা তার দিকে তাকায়। নিবরাস বাই বলে কল কেটে দেয়। মিসবাকে জিজ্ঞেস করে, তারিশাকে কি বলেছো তুমি মিসবা? বলেছে আঙ্কেলের অভাবে কান্না করছো নাকি আমার মামু তোমায় ছ্যাঁকা দিয়েছে। মিসবার কথা শুনে নিবরাস আনায়ার দিকে তাকায়। রাগিনী রেগে তাকিয়ে আছে। এবার নিশ্চয়ই মিসবা যাবে আর ঠাস ঠাস করে দরজা লাগিয়ে সব কথা জিজ্ঞেস করবে। তখন নিবরাস ধমক দিয়ে বলে, ছ্যাঁকা কি মিসবা? তুমি এত পচা কথা বলো। তারিশা আন্টি থেকে শুনেছি ওর বান্ধবীরা বলতো নেতার বিয়ে হলে তুই ছ্যাঁকা খাবি, তো এখন তোমার বিয়ে হয়েছে, সে ছ্যাঁকা খেয়েছে। ওসব কিছু না, যাও মামু গিয়ে ঘুমাও। তারিশাকে আর উল্টাপাল্টা কিচ্ছু বলবা না। বমুনি আমি গেলাম। মিসবা চলে যেতেই আনায়া উঠে ঠাস করে দরজাটা লাগিয়ে দেয়। নিবরাস দেখেও না দেখার ভান করে তাকায়, কিন্তু তার দেখা না দেখায় কিচ্ছু যায় আসে না। আনায়া নিজে তার সামনে এসে দাঁড়ায়। এই জন্যই বুঝি আমাকে বাবার বাড়িতে অনেক দিন রাখতে চেয়েছিলেন? তখন তো তারিশার এক্সামও শেষ হয়ে গিয়েছিল। এই, আপনি আমায় বুঝ দিচ্ছেন না? শাক দিয়ে মাছ ঢাকতে চাইছেন? আরে এমন কিচ্ছু না, পাত্তা দেওয়ার হলে ওকেই আমি বিয়ে করতাম। কি বললেন? আবার বলুন। আপনি না আজকে ওর দেয়া জুসটা খেলেন? তুমি দাওনি, ও দিয়েছে, না তো আর করতে পারি না। আমাকে কেউ বলেছে কিছু? আপনি নিজেও তো বলতে পারতেন। না কিছু না, দেখো তোমার বরের জন্য কত মেয়ে পাগল, তুমি ছাড়া। যদি জানতো আপনি একটা গুন্ডা তো কেউই পাগল হতো না। আমি গুন্ডা দেখে তুমি আমায় অপমাননা করছো? না না, তা করবো কেন? আপনার জন্য কত মেয়েরা পাগল, আমার সাধ্য আছে নাকি আপনার মতো এমপি, গুন্ডা, চাঁদাবাজ, দয়ালু ব্যক্তিকে অবমাননা করার? প্রশংসা করলা নাকি বদনাম? চুপ থাকুন, একদম না তারিশার আশেপাশে ঘেসবেন না। আরে এসব ছাড়ো, পরিবারের সদস্য খাবার টেবিলেও সামনাসামনি বসা হয়ে যায়। খান বাড়িতে বিয়ের আমেজ। নিধিকে পার্লার থেকে সাজানো হয়েছে। শাহরিয়ার সায়ন্তিক শিকদারের সাথে কিছুক্ষণের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়েতে এসেছে শামীম সর্দার, সাথে তার দলের লোকজন। বেশ ভালোই কাটছে সময়। নাজিয়া সায়ন্তিকের পিকচার তোলার জন্য স্টেজের কাছে যায়। ফিট ঠেলে কয়েকটা পিকচার তুলে সাইডে আসে। তখন পাশে থেকে একটা ছেলের কথা কানে আসে। মেয়েটার ফিগার কিন্তু জোশ মাম্মা, হয়তো কোনো রিলেটিভ যাওয়ার সময় খোঁজ করব, একা রাতের জন্য হলে মন্দ হয় না। নাজিয়া তাকায়। তার দিকেই তাকিয়ে আছে ছেলে তিনটে। এসে সোজা গালে চড় বসিয়ে দেয়। বাকি ছেলেদের দিকে রেগে তাকিয়ে বলে, তোদের মতো কুকুরদের ইনভাইট দিল কোন কুকুর? নাকি বিনা ইনভাইটেশনে চলে এসেছিস? আর আমি এই খান বাড়ির মেয়ে, ভালো করে চিনে রাখবি। মেয়েদের সম্মান কিভাবে করতে হয় সেটাও নিজের মা বোন থাকলে তাদের থেকে শিখে নিস। নাও থাকতে পারে, অবশ্য তোদের মতো কুকুরদের নিশ্চয়ই রাস্তা থেকে কুড়িয়ে নিয়েছে। কিছু লোক এদিকটায় চলে এসেছে। তিয়াস খান, জায়ান খান এসেছে। ছেলে তিনটে জায়ানকে দেখে দমে যায়। তখন তিয়াস খান বলে, নাজিয়া, ওদের মারলে কেন?
আমায় বাজে কথা বলেছে। তখন সেখানকার একটা ছেলে বলে, প্রমাণ কি আমরা যে বাজে কথা বলি তোমায়? নাজিয়া তাকায় ছেলে তিনটের দিকে, নিজের ফোন থেকে ভিডিওটা সবার সামনে ধরে। অবশ্য তার ভিডিও অন করা ছিল তখন। ভিডিও দেখার পর জায়ান রক্তচক্ষু করে ছেলে তিনটার দিকে তাকায়। কিছু বলতে যাবে ঠিক তখনই কোথা থেকে শামীম সর্দার এসে ছেলেদেরকে সোজা লাথি মারে। তার দলের লোকদেরকে চোখ দিয়ে ইশারা দিয়ে এদের তিনজনকে নিয়ে চলে যায়। জায়ান নাজিয়াকে বলে, ওদের ভাইয়া দেখে নেবে, চিনতে পারেনি তুমি যে এই বাড়ির মেয়ে। এই বাড়ির মেয়ে হিসেবে চিনলে বুঝে কিছু বলতো না? না। অন্য বাড়ির মেয়ে ভেবে কেন বলল? আমাকে না হয় ছেড়ে দিত। জায়ান খানের বোন বলে অন্য বাড়ির মেয়েরা কি দোষ করলো? ওরা এমন কেন? মেয়েদের সম্মান দিতে পারে না? আসলে ছেলের জাতটাই খারাপ। এদের ইনভাইট দিয়ে আনো কেন ভাই? জায়ান চুপ হয়ে যায়। এই মেয়ে শুরুতেই জাত নিয়ে বলে দিল, বড্ড বেশি পাকনা এটা। কথা একটা পেলে খোঁচাতে খোঁচাতে গভীর অবধি চলে যায়। জায়ানের ভালো লাগে এর স্পষ্ট ভাবটা। আচ্ছা তুমি নিধির কাছে যাও, আমি এদের শিক্ষা দিয়ে দেব, যাতে পরবর্তীতে অন্য কোনো মেয়েদের অসম্মান না করে। তুমি নিজেও শিক্ষা গ্রহণ করে নিও, কাকে ইনভাইট করতে হয় আর কোথায় দিতে হয়। এসব কুকুরদের রাস্তা থেকে নিয়ে এসে নিজের স্ট্যাটাস নিচে নামিও না। বাধা নাড়ায় জায়ান। নাজিয়া প্রস্থান করতে সে হাফ ছেড়ে বাঁচে। মেয়েটা মুখের উপর বলে দেয়। তার নিচেরও ব্যাপারটা লজ্জা লেগেছিল যখন ভিডিওটা তার চাচ্চুর সামনে ধরে। সব গেলে তার বাবাও তাকে বকা দিবে এটা শিওর। পারছে না শামীম সর্দারের খুলিটাই উড়িয়ে দেয় জায়ান। আহিয়ার বাবা হাসপাতালে ভর্তি আছে। নিবরাসের দলের কয়েকজন আসে হাসপাতালে। তাদের একজনের হাতে ফুল। কেবিন নাম্বার জেনে তারা ভেতরে প্রবেশ করতে দেখে আনিসুল হক অক্সিজেন মাস্ক লাগানো মুখে। তাদেরকে দেখে চিনতে ভুল হয়নি। নিবরাসের দলের একজন সৌরভ ফুলটা এগিয়ে দিয়ে বলে, আনিসুল হক, আমাদের নেতার পক্ষ থেকে আপনার জন্য। জানি বেশি দিন টিকবেন না। আমাদের নেতা আবার বেশ দয়ালু। দেখুন, আপনি তার শত্রু, অথচ আপনার মৃত্যুর সময়টা যাতে ফুলের মতো সুন্দর হয় সেজন্য ফুলের সাথে দোয়াও পাঠিয়েছি। সৌরভের কথায় আনিসুল হক অক্সিজেন মাস্ক খুলে বলে, অসুস্থ হয়েছি বলে কি মরে যাব? চিকিৎসার জন্য হসপিটালেই তো এসেছি। এই নয় যে আমার অবস্থা করুন। চিকিৎসা না হলে তো আর বাঁচবেন না। নেতাকে বললে সেটারও ব্যবস্থা করিয়ে দেবে। আপনাকে উপরে পাঠানো তো সময়ের ব্যাপার। সৌরভের কথায় আনিসুল হক চুপসে যায়। তখন আহিয়া রুমে আসে। সৌরভকে দেখে ব্যঙ্গ করে বলে, কি রে নেতার চামচা, ফুলটা কিনে আনার জন্য কত টাকা মারলি? নিশ্চয়ই কোনো অসহায় লোকের পকেট থেকে চাঁদাবাজি করেছিস। ফুল না আনলেও হতো, লোকটা অন্তত একবেলা খাওয়া জুটত। ফালতু কথা বাদ দে আহিদা। নিরাশ ভক্তরা চাঁদাবাজি করে না, তবে শামীম সর্দারের লোকজন আমাদের নাম করে চাঁদাবাজি করলেও করতে পারে। এসব 2-5 টাকা শামীম সর্দার নেয় না, ভিক্ষা করে। এসব তোরাই নিস। মনে হয় বাপের সাথে তোকেও মেয়াদে উত্তীর্ণ ইঞ্জেকশন দিয়ে উপরে পাঠাতে হবে। একটা ইঞ্জেকশন দিয়ে আমায় মারা যাবে না। আমায় মারতে হলে দম লাগবে, যেটা নীরব মির্জার এখনো হয়ে ওঠেনি। দেখা যাবে। সৌরভ তার দলের লোকদের নিয়ে বেরিয়ে আসে। আহিয়া তাদের যাওয়ার পানে থাকায় আনিসুল হকের কাছে এসে বসে। চিন্তা করো না বাবা, এদিন একদিন সব শেষ হবে। এই নিবাসের মুখোশ পড়ে থাকে, এই মুখোশ একদিন আমি টেনে ছেড়ে দেব। পারবি না মা, ওদের সাথে পারবি না। ভুল যে শুধু ওদের এমনটা নয়, আমাদেরও তো ভুল আছে। কোনো ভুল নেই আমাদের, সব ভুল নিবাসদের। স্যার, ওই বুইরা শালাকে হোমকে দিয়ে আসলাম, সাথে ওর সাহসী মায়ারে একা পেয়ে একবার খেয়ে ছেড়ে দিমু। পার্টি অফিসে এসে অতি আনন্দের সহিত কথাটা বলে সৌরভ। তাতেই ঠাস করে চর বসে যায় তার গালে। নিবরাস হুঙ্কার ছেড়ে বলে, ভাষার এই অবস্থা কেন তোর? ওই মেয়ের কোনো ক্ষতি করবি না। শুধু ওই মেয়ে না, আমার এলাকার কোনো মেয়ের যাতে কোনো ক্ষতি হয় না। আর যদি কিছু হয় সবার আগে তোকে ধরবো আমি। সৌরভ চুপসে যায়। এই নিবরাসকে মাঝে মাঝে বুঝতে পারে না কেউ। শত্রু ভয় পেল এই কথা শুনে কোথায় খুশি হবে তা না ভাষা নিয়ে জ্ঞান দিয়ে দিল। মিটিং শেষে নিবরাস বেরিয়ে যায় পার্টি অফিস থেকে।
তখন মাইশা কল দিয়ে বলে মিসবাকে নিয়ে চলে আসতে। স্কুলের সামনে আসতেই দেখলো তারিশা মিসবা গেট দিয়ে বের হচ্ছে। মিসবাকে দেখে নিবরাজ জিজ্ঞেস করে, গাড়ি নিয়ে এসেছে তোমার আন্টি? না, আসেনি। তোমার গাড়ি দিয়ে যাব আমরা দুজন। নিবরাজ মাথা নাড়ায়। তারিশা মিসবাহকে নিয়ে গাড়িতে উঠে বসে। তারিশা সামনে বসেছে নিবরাজের সাথে, মিসবাহ একা একা পেছনে। তার পিছন দিয়ে একটা গাড়ি আসছে। কিছু মহিলা এসেছে মির্জা বাড়িতে, অবশ্য সাহায্য চাইতে এসেছে। মরিয়ম নওয়াজ সাথে আনায়া ছিল বাইরে মহিলাদের কাছে। তখন নেতার গাড়ি প্রবেশ করে গেট দিয়ে। আনায়ার সাথে মহিলারাও তাকায় গাড়ির দিকে। নিবরাজ গাড়ি থেকে নামতেই তারিশাও নামে। আনায়া নিবরাজের দিকে তাকিয়ে আছে। লোকটা এদিকে একবারের জন্য তাকাচ্ছে না। মিসবা তারিশাকে ভেতরে পাঠিয়ে এদিকটায় আসে। আনায়াকে দেখে বলে, বাইরে কি করছো? যাও, ভেতরে চলে যাও। আনায়া আর কথা বাড়ায়নি, পা ফেলে চলে আসে। তবে তার হাঁটায় অনেকটা রাগ প্রকাশিত হয়। নিবরাজ মহিলাদের সাথে কথা বলে সমস্যার কথা জানে। আপাতত বাজার করার জন্য 5,000 টাকা করে দেয় 4 জন মহিলাকে। আগামীকালকে আসতে বলেছে। একটা ব্যবস্থা করে দিবে নিবরাজ। ভেতরে এসে আনায়া সোফায় বসে আছে। নিবরাজকে আসতে দেখেও না দেখার ভান করে আনায়া। নিবরাজ আনায়ার সোজা সোফায় আয়েশ করে বসে। তখন তারিশা তার জন্য শরবত নিয়ে আসে। আনায়া সামনে বসে আছে। তারিশা তার দিকে শরবতের গ্লাস এগিয়ে দিয়ে দাঁড়িয়ে আছে। নিবরাজ নিবে নাকি নিবে না ভাবছে। তখন মরিয়ম নওয়াজ সেখানে উপস্থিত হন। তারিশার সাথে গ্লাসটা নিচ্ছ না কেন নিবরাজ? আনায়া তাকায় তাদের দিকে। নিবরাজ মাথা নাড়িয়ে শরবতটা পান করে। আমতা আমতা করে বলে, আয়নার দায়িত্ব আরিশা পালন করছে, এদিকটা খেয়াল রাখা উচিত। তোমার ফালতু দায়িত্বের উপর তুমি নিজেই খেয়াল রাখো। এসব দেখার টাইম নেই আনায়ার। মনে মনে কথাগুলো বলে আনায়া। প্রকাশ করার জো নেই যদি ধমক দিয়ে বসে নিবরাজ। আনায়া সেসবে আর কান দেয়নি। উঠে সোজা রুমে চলে আসে। রুম জুড়ে পায়চারি করছে। নিবরাজ কখন রুমে আসবে আর ছাড়িটা দিবে আনায়া। কলে কথা বলতে বলতে রুমে প্রবেশ করে নিবরাজ। আনায়া তাকে পাত্তা দিবে না জানে, সেজন্য কলের ব্যস্ততা দেখাচ্ছে সে। কলটা কাটুন। নিবরাজ ফোন পাঞ্জাবির পকেটে নিয়ে নেয়। আনায়া তার কলার চেপে ধরে বলে, তারিশার সাথে খুব ঘোরাঘুরি হয়েছে বুঝি? তারিশার হাতের শরবত অমৃত, তাই না? আরে এসব কিছু না, ও গাড়ি নিয়ে যায়নি, সেজন্য আমার গাড়িতে নিয়েছি। কলার ছাড়িয়ে নিয়ে বলে নিবরাজ। না ঠিক আছে, আমি কি হই? কেউ না তো, কেউ না, কিচ্ছু না। তারিশাই সব। যান না, যান, তাকে নিয়ে লং ড্রাইভেও যান, আমি কিচ্ছু বলবো না। রাগ করছো কেন? দেখো তোমার কত সাহস, আমার কলার চেপে ধরেছো। অন্য কেউ হলে জেলে ঢুকিয়ে দিতাম। এই, আপনি এসব জেল, ক্ষমতা, নেতাগিরি এসব জিনিস না অন্য কোথাও গিয়ে দেখাবেন আর বলবেন, বউয়ের কাছে না। ঠিক আছে। আনায়া পুনরায় নিবরাজের কলার চেপে ধরে পা উঁচু করে তার ঠোঁটে নিজের ঠোঁট ছোঁয়ায়। যদি আবার ধাক্কা টাকা লেগে তারিশার সাথে এসব হয়ে যায়, তার আগে আমি। তাহলে চলো সবার আগে সংসারটা তোমায় নিয়ে শুরু করি। এত ছটফট করছো, আজকে সব থামিয়ে দেব। আনায়া নিবরাজকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। কথা না বাড়িয়ে বাইরে চলে আসে। নিধিকে বিদায় দিয়ে এদিকটি সামলে নেয় জায়ান। আত্মীয় স্বজন কিছুটা কমতে শুরু করে। তিয়াস খান তার বড় ভাই তাসলিম খানের রুমে গিয়েছে। জায়ান তখন নিজের রুমে এসে শামীম সর্দারকে কল দেয়। ওই 3 কুকুরের হাত পা ভেঙে হসপিটালের ক্যাবিনে শিফট করিয়ে রাখবি। এসব আগাছা আবার বাড়িতে আনলি কোন সাহসে? আরে জায়ান ভাই থাম, ওদের আমি দেখে নেব। তোর কথায় আমার বিশ্বাস নেই। ওদের হসপিটালে বসিয়ে পিক পাঠা। অবশ্যই হাতে পায়ে ব্যান্ডেজ থাকা চাই আমার। জায়ান কল কেটে দেয়। সোফায় গা এলিয়ে বসে পড়ে। চিন্তায় ঘাম ছুটে গেছে। গায়ের কালো পাঞ্জাবিটার দিকে এক নজর দেয়। এই বুঝি তার বাবারা এসে বকাঝকা দিল। নাজিয়াকে কিছু বলতে পারবে না সে। সফট হার্টে কঠিন কথা দিয়ে আঘাত করার সাধ্য জায়ানের নেই। তিয়াস খান, তাশরিফ খান জায়ানের রুমে প্রবেশ করে। তাশরিফ খান তো রেগে জায়ানকে বলে, এসব শামীমের সাথে তোমার কিসের সম্পর্ক? ও ভালো না, এমপির পিছনে তো পড়েছে, সাথে এলাকার মেয়েদেরকেও উত্তক্ত করে। আসলে বাবা, আর কখনো যেন শামীম সর্দারের সাথে তোমার উঠা বসা চলাফেরার কথা আমি না শুনি। তাশরিফ খান বেরিয়ে যায়। তিয়াস খান জায়ানকে বলে, এসব লোক বাড়ির আশেপাশেও যাতে না ঘেঁষে। নাজিয়া আমাদের পরিবারের সম্মান, বুঝলে? মাথা নাড়ায় জায়ান।
তিয়াস খান প্রস্থান করতে শামীমদের 14 গোষ্ঠী বকাছকা দিয়ে শুদ্ধ করে দেয় জায়ান। পারছে না নিচে গিয়ে গলা টিপে মেরে দিতে ছেলে তিনটাকে। সন্ধ্যায় মির্জা পরিবার ঠিক করেছে কোথাও যাওয়ার জন্য। সবাই মিলে ঠিক করেছে নিবরাসদের নানুর বাড়িতে যাবে। তারপরে নিবরাস আর আনায়া অন্য কোথাও যাবে। আগামীকালকে তারা রওনা হবে রাজশাহী থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে। মরিয়ম নওয়াজ কল করে বলে দিয়েছেন তারা পুরনো বাড়িতে যাবে আগামীকাল। সব যেন ঠিকঠাক করে রাখে। রাতের খাবার রেডি করে টেবিলের উপর সাজিয়ে রাখছে আনায়া, সাথে কাজের বুয়া একজন। তখন তারিশা আসে কিচেনে, রাতের মেনু দেখে বলে, এই কয়টা হবে নাকি? আমি গরুর মাংস রান্না করবো এখন। এখানে যথেষ্ট আইটেম আছে, আর একজন দুটোর বেশি নিবে না। সেখানে 3 রকমের মাছ, হাঁসের মাংস, মুরগির মাংসও আছে। এখন রান্না করার দরকার নেই। নিবরাস ভাইয়া গরুর মাংস বেশি পছন্দ করে, এখন হলে মন্দ হয় না। কথাটা বলে তারিশা দেখে মাংস নামায়। আজকে নতুন করে আনা হয়েছিল, বেশি বরফ হয়নি। কাজের বুয়া দুজনকে বলে বাকি কাজ করে দিতে, সে রান্না বসাবে। আনায়া কিচেন থেকে চলে আসে রুমে। নিবরাস তখন ল্যাপটপে কাজ করছিল। সোজা রুমের দরজা লাগিয়ে দেয় আনায়া। এই শুনুন, তারিশা নতুন করে আপনার জন্য রান্না করেছে। ভুলে ওই খাবারে নজর দিবেন না। যা আছে তাই দিয়ে খেয়ে নেবেন, যতই প্রিয় খাবার হোক না কেন। আচ্ছা, খাবো না। যদি খান তো আজকে সত্যিই খবর আছে আপনার, এই আমি বলে দিলাম। আরে খাবো না, যাও তারিশার থেকে কিছু শিখে নাও। দেখো দেখো, ওর কিছু হয় না, অথচ আমার জন্য রান্না করেছে। আর তুমি একটা নিউজ নিয়ে এসেছো। আচ্ছা, আমিও ট্রাই করব রান্না করার। তা পড়াশোনা নেই তোমার? আছে। সেগুলো কে করবে? পড়াশোনা ঠিকঠাক করছো না কেন? এই পড়াশোনা নিয়ে এত বেশি সিরিয়াস হওয়ার কিছু নেই। আছে, আমার বউ শিক্ষিত হতে হবে, না হলে বাচ্চা মানুষ করাবো কিভাবে? আপনি আছেন না? আমি তো ব্যস্ত, তুমি মানুষ করাবা। গালি শিখানো ছাড়া আর কি শিখাবো? আমার বাচ্চাদের মানুষ করতে বলেছি, গালি শিখাতে না। আগে বলুন বাচ্চা কই? আগে বলো তোমার পড়াশোনা কই, সার্টিফিকেট কই? চলুন, আমার খিদে পেয়েছে। নিবরাসকে নিয়ে নিচে আসে আনায়া, বাকিরাও এসেছে। নিবরাস আসতেই সবাই খেতে বসে। তারিশা তার গরুর মাংস এনে নিবরাসের সামনে রাখে। পাশে আনায়া বসা, হাত দিয়ে চিমটি কাটছে নিবরাসের হাতে, যাতে মাংস না নেয়। নিবরাস ভাইয়া গরুর মাংস পছন্দ করে, আমার হাতের রান্নাও খেয়ে দেখো কেমন হয়েছে। নিবরাস মনে মনে নিজেকে গালি দেয়। কবে বলেছে তারিশার রান্না পছন্দের, মনে করার চেষ্টা করছে। এখন রুমে গেলে তার বউ আবার এটা নিয়ে রাগ করবে। তখন তারিশা উঠে নিবরাসের প্লেটে গরুর মাংস ঢেলে দেয়। ততক্ষণে নিবরাস ভাবনা থেকে বেরিয়ে আসে। সামনে রোহিত, পরাগ বসা। নিবরাস তাদেরকে উদ্দেশ্য করে বলে, ওই যে সামনে দুজন বসে আছে, ওদের দাও না। আমাকে কি শুধু চোখে লাগে? দিচ্ছি। তারিশা তাদেরকেও দেয়। নিবরাস খেটে খুঁটে না পেরে খাচ্ছে। আনায়া সবার আগে উঠে রুমে চলে যায়। নিবরাস খাওয়া শেষ করে কফির মগ নিয়ে রুমে চলে আসে। এভাবে বসে থাকবা? আমাকে সাইড দাও, ঘুমাবো, টায়ার্ড লাগছে। নিবরাস কথাটা বলে আনায়াকে। আনায়া কোনো রেসপন্স করে না, সে খাটের উপর বসে আছে। নিবরাস পুনরায় বলে, কথা কানে যাচ্ছে না তোমার? আনায়া বালিশ নিয়ে নিবরাসের দিকে অগ্রসর করে। যান, সোফায় গিয়ে ঘুমান। আমি সোফায় ঘুমাতে পারি না। সেটা জেনে আমার কাজ নেই। আচ্ছা, আমি তারিশাকে আর কিভাবে বললে ওর লজ্জা হবে? এর আগে আমি ওকে যা কথা শুনিয়েছি, ওর লজ্জা থাকলে আমার আশেপাশে ঘেসতো না। ও হোস্টেলে যাওয়ার কয়েকদিন আগে আমি বৈঠক ঘরে বসে ফাইল দেখছিলাম, তখন ও প্রবেশ করে সেখানে। ইনিয়ে বিনিয়ে বলছিল, শুদ্ধ পুরুষ, আপনাকে আমি ভালোবাসি। তখন ওকে চর মেরেছিলাম, বলেছি আমার থেকে 100 গজ দূরে থাকবি, বোন বোনের মতো থাকবি, এর থেকে বেশি বাড়াবাড়ি করলে এবার শুধু চর মেরেছি, পরের বার মুখটাই ভেঙে দেব। আরও অনেক কথা শুনিয়েছি। তারপরও মেয়েটা বেহায়া। ওকে তেমন কিছু আমি বলতে পারবো না, কারণ ওর মা বাবা নেই, এখানেই বড় হয়েছে, আমাদের দায়িত্ব আছে ওর উপর। আর ওর সেন্স থাকলে এসব করতো না। আমার নিজেরই বিরক্ত লাগে ওকে। আচ্ছা তুমি বলো, আমি তো অ্যাভয়েড করি ওকে। আজকে সারাদিনই তো ওর সাথে চিপকায় ছিলেন, একসাথে গাড়িতে করে এসেছেন, ওর হাতের বানানো শরবত খেয়েছেন, আবার ওর রান্নাও। তুমি নিজে অনুপস্থিত থাকো। তুমি জানো না আমি বাড়ি ফিরলে আমার ঠান্ডা পানি দেয়া লাগে। এইসব আমাকে বলবেন না,
আমাকে কেউ সুযোগ দেয়? তারিশা তো আগেই গ্লাস নিয়ে হাজির হয়। আমি আম্মুকে বলে দিব। আর নাটক সাজাতে হবে না। আনায়া নিবরাসের কোলে বালিশ ছুঁড়ে মারে, নিজে বালিশ ঠিক করে খাটের একপাশে শুয়ে পড়ে। নিবরাস সেখানে দাঁড়িয়ে থাকে। আনায়া তাকে পাত্তা দিচ্ছে না। বালিশ নিয়ে সোফায় বসে পড়ে নিবরাস, হাত দিয়ে কপাল স্লাইড করছে। একটু পরপর আনায়ার দিকে তাকাচ্ছে নিবরাস। তারিশার প্রতি এত বেশি রাগ হচ্ছে তার। আমি সরি, আর এমন হবে না। কানে হাত দিয়ে আনায়ার সামনে আসে নিবরাস, তাতেও আনায়া গেল না, মুখ ফিরিয়ে নেয় নিবরাসের থেকে। আচ্ছা, আরিশা আমাদের মাঝে আসবে না, আমি নিজে ওকে বলে দিব। প্লিজ পারমিশন দাও, আমি সোফায় ঘুমাতে পারি না। সারা রাত বললেও পারমিশন দেব না। আর আমায় ডিস্টার্ব করবেন না, প্লিজ যান। নিবরাস ডান হাত মুষ্টিবদ্ধ করে নেয়, বাম হাত দিয়ে চুল স্লাইড করে মাথার পেছনে হাত রাখে। আনায়ার দিকে এক নজর তাকিয়ে সোফায় এসে বসে পড়ে। কিছুক্ষণ চেষ্টা করার পর গা এলিয়ে দিতে সক্ষম হয়। তার হাইটের থেকে সোফা ছোট, সেজন্য পা আটে না। দয়া মায়াহীন বউ জনগণের নিচাকে এই ছোট্ট সোফায় ঘুমাতে দিচ্ছে। আমার রুম, আমার বাড়ি, অথচ খাটে জায়গা হলো না। বিড়বিড় করতে করতে ঘুমিয়ে পড়ে নিবরাস। সিতারা আহমেদ কিচেনে নাস্তা বানাচ্ছেন। নাজিয়া উঠেই প্রথমে কিচেনে যায়। বাড়ির বাকিরা এখনো ঘুমোচ্ছে। মেয়েকে দেখে সিতারা আহমেদ প্রশ্ন করেন, এত সকালে তুমি? এখন তো কেউ নেই। কিছু বলবা? হ্যাঁ বলবো। আনায়া আপুর কথা। তোমাকে এই নাম কে বললো শুনি? সেসব ছাড়ো, ও তো তোমার সন্তান। কিভাবে এতগুলো বছর দেখা না করে আছো? সেসব তোমায় বুঝতে হবে না, আমার ব্যক্তিগত মতামত। ব্যক্তিগত বিষয়ে তুমি খোঁচাবে না। যাও ফ্রেশ হয়ে নাস্তা করতে আসো। ওরও তো ইচ্ছে করে মাকে কাছে পেতে, মায়ের আদর যত্ন ভালোবাসা পেতে। দেখো নাজিয়া, আমাকে ইমোশনাল বানিও না। তুমি যাও তো এখান থেকে। নাজিয়া আর কথা বাড়ায় না, চলে আসে। সিঁড়ি বেয়ে উপরে উঠে জায়ানের মুখোমুখি হয়। নাজিয়াকে দেখে জায়ান হাসি মুখে বলে, গুড মর্নিং আয়াত পাখি। নাজিয়া মুখ ঘুরিয়ে চলে আসে, কথা বলে না জায়ানের সাথে। নাজিয়া যেতে জায়ান দাঁড়ায়। হয়তো কেউ কিছু বলেছে নাজিয়াকে। নিচে আসতে তার কাকিমাকে দেখে জিজ্ঞেস করে, কাকিমা, আয়াত পাখিকে কিছু বলেছ? হয়তো আমার সাথে রাগ করে আছে। বিড়বিড় করে বলে জায়ান। ঘুম থেকে উঠে নামাজ আদায় করে খাটে শুয়ে পড়ে নিবরাস। আনায়া নিচে চলে গেছে, সেজন্য আর কথা কাটাকাটি হয়নি তাদের মাঝে। আনায়া কাজের বুয়াদের সাথে নাস্তা রেডি করে টেবিলে সাজায়। চায়ের কেতলি ট্রেতে রাখে, কাপ নিয়ে সোফার টি টেবিলের উপর রাখে। নীরব, মির্জা, পরাগ, রোহিত নিচে আসে তখন। তাদেরকে চায়ের কাপ দিয়ে উপরের দিকে পা বাড়ায় আনায়া। করিডোরে আসতেই দেখে তারিশা তাদের রুমের দিকেই যাচ্ছে। আনায়ার বেশ রাগ হয়, চুপচাপ নিঃশব্দে পেছনে হাঁটে। তারিশা নিবরাসের রুমে প্রবেশ করে। নিবরাস কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে। গুটিসুটি পায়ে নিবরাসের সোজাসুজি গিয়ে দাঁড়ায়। নিবরাসের ঘুমন্ত চেহারার দিকে একবার তাকিয়ে হাসে, বিড়বিড় করে বলে, শখের পুরুষ। হাত বাড়িয়ে কপাল স্পর্শ করতে যাবে, তখন আনায়া তড়িঘড়ি শব্দ করে রুমে প্রবেশ করে। তারিশা তাকে দেখে থতমত খেয়ে যায়। আনায়া চুলগুলো সামনে ভাঁজ করে আনতে আনতে বলে, এই সমস্যা কি তোমার? আমার বরকে স্পর্শ করছো, তাও লুকিয়ে। লেসবিয়ান নাকি? আমার ভাইকে আমি স্পর্শ করেছি, তাতে কার কি? কিসের ভাই? হ্যাঁ, আর কখনো আমাদের রুমে চোরের মতো ঢুকবে না। অবশ্যই পারমিশন নেবে। আর আমার নিবরাসকে আগ বাড়িয়ে শরবত, তোমার রান্না করা খাবার ওর প্লেটে দিবে না। দূরত্ব বজায় রাখবে। আগের সময়টা নেই যে তুমি যা খুশি তাই করবে। এখন ওর অর্ধাঙ্গিনী আছে ওর দেখভাল করার জন্য। চিৎকার চেঁচামেচিতে নিবরাস উঠে বসে। আনায়ার দিকে তাকাতেই দেখে রেগে আছে সে। পাশে তারিশা, সেও রেগে আছে। তারিশা এখানে কি করছে? আমার অনুপস্থিতিতে আপনাকে স্পর্শ করতে চাইছে। কত বড় নির্লজ্জ হলে এমনটা করতে পারে? নিবরাস তারিশার দিকে রেগে তাকায়, কঠোর গলায় বলে, নেক্সট টাইম আমার রুমে পারমিশন ছাড়া আসবি না। আর আমার সব দরকার প্রয়োজন দেখার জন্য আমার বউ আছে। একদম গায়ে পড়তে আসবি না, আমার এসব পছন্দ না। দ্বিতীয়বারের মতো ওয়ার্নিং দিলাম, এরপর চর 5-6টা বসবে। আমি অত দয়ালু না। এখন গেট লস্ট। তারিশা চলে আসে। আনায়া নিবরাসের দিকে একবার তাকায়, পরক্ষণেই বাইরে চলে যায়। নিবরাস উঠে বেলকনির দিকে যায়। একে তো তারিশার জন্য গতকালকে খাটে ঘুমাতে পারেনি, আজকে যদি কিছু হতো তাহলে তো রুমেই জায়গা হতো না তার। রুমে এসে রেডি হয়ে নেয় নিবরাস।
সাদা পাঞ্জাবি গায়ে জড়িয়ে নেয়। নিচে এসে সবার সাথে বসে নাস্তা করে নেয়। সৌরভ আসতেই তাদেরকে বাজারে পাঠায় নিবরাস। আজকে 4 জন মহিলা আসবে তাদের জন্য সেলাইয়ের মেশিন কিনে আনতে। আর্থিক অসচ্ছলতার জন্য সেলাইয়ের মেশিন দিবে নিবরাস। 11টার দিকে তারা 4 জন মির্জা বাড়িতে আসবে। নীরব মির্জার সাথে কথা বলেনি নিবরাস। মূলত অফিসে তাদের মাঝে এক দফা কথা কাটাকাটি হয়েছিল করের বিষয় নিয়ে। নীরব মির্জা অফিসে চলে যান। মরিয়ম নওয়াজ তাকে বলে দিয়েছে আজকে সন্ধ্যায় তারা চট্টগ্রামে যাবে। আনায়া রান্নার বিষয়টা দেখে। তানিয়া নিবরাসের থেকে দূরত্ব বজায় রাখছে, তবে নজর তো যাই। গার্ডেনে বসে আছে নিবরাস, তার সাথে রোহিত আছে পরাগ আছে। ঘণ্টাখানেক পর সৌরভ আসে, সাথে তাদের দলের কয়েকজনও আছে। সেলাইয়ের মেশিন এনে বিশাল লিভিং রুমে রাখা হয়। যথাসময়ে মহিলা 4 জন আসে। নিবরাস তাদেরকে মেশিন বুঝিয়ে দেয়, তাদের বাড়ি অবধি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেয়। সন্ধ্যায় তারা রওনা হবে চট্টগ্রামের উদ্দেশ্যে। রান্নাবান্না শেষ হতে আনায়া রুমে চলে আসে। নিবরাস লোকদের বিদায় দিয়ে রুমে আসে। আনায়া নিজের ব্যাগ গুছায়। নিবরাস তাকে দেখে বলে, আমার ব্যাগটাও গুছিয়ে দাও। নিজের কাজ নিজে করা বেটার। কি বউ তুমি? শ্বশুর মশাইকে জিজ্ঞেস করবো জন্মের পর তোমায় মধু খাইয়েছে কিনা? করলা আমার প্রিয়। দেখতে মিষ্টি মেয়ের মতো, কিন্তু কথাবার্তা এত জঘন্য তো কেন? কিচ্ছু বলে না আনায়া। চুপচাপ নিজের ব্যাগ গুছিয়ে নিবরাসের ব্যাগটাও গুছিয়ে দেয়। আনায়াকে চুপচাপ দেখে নিবরাস নিজে আগ বাড়িয়ে বলে, আচ্ছা, আমি কি তোমায় কোনো ব্যাপারে হার্ট করেছি? মাথা নাড়ায় আনায়া। নিবরাস তাকে কাছে ডেকে নেয়। আনায়া চুপচাপ বসে আছে নিবরাসের সামনে। আনায়াকে এমন চুপচাপ দেখে নিবরাস বলে, এত চুপচাপ থাকো কেন পাখি? এমনিতেই মন চায়। আমি শুনেছি তুমি চঞ্চল, তাহলে এত নিশ্চুপ কেন? জবাব দেয় না আনায়া। নিবরাস ব্যর্থ হয়। আনায়াকে পুনরায় জিজ্ঞেস করে, মাকে মনে পড়ে? একদম না, আমার এখন চুপচাপ থাকতে ভালো লাগে। আচ্ছা আপনিই বলুন, আমাকে ম্যাচিউর হতে হবে না? ইম্যাচিউর পিচ্চি থাকতাম, নেতার বউ না আমি। আচ্ছা, তুমি ম্যাচিওর হও আর যা খুশি হও, আমার সামনে ইম্যাচিওর থাকবা। অত বুঝদার বউ আমার দরকার নেই। আমি আমার বউয়ের পাগলামি দেখতে চাই। বিরক্ত হয়ে যাবেন। সময় বলে দেবে। হাসে আনায়া। নিবরাস তার হাসির দিকে তাকিয়ে আছে। আচ্ছা বাকি, তোমার আদর যত্ন ঠিকঠাক হচ্ছে তো? ধুকুসকে তাকায় আনায়া। নিবরাস হাসছে। আনায়া মুখ ঘুরিয়ে নেয়। চলো চুমু খাবো তোমায়। কথাটা বলে আনায়ার ঠোঁট জোড়া দখল করে নেয় নিবরাস। এরই মাঝে দরজায় কেউ নক করে। নিবরাস কিছুটা সরে যায়। আনায়া দরজা খুলতেই তারিশাকে দেখে। নিবরাস বেশ বিরক্ত হয়। আনায়া তারিশাকে জিজ্ঞেস করে, কোনো দরকার আছে? তারিশা নিবরাসের দিকে একবার তাকায়, পরক্ষণেই বলে, হ্যাঁ মামুনি, ডাকছো? তুমি যাও, আমরা আসছি। হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন আনিসুল হক। শীট কেটে দেওয়া হয়েছে। আহিয়া ওষুধপত্র সব নিয়ে গাড়িতে বসেছে। বিকেলে আবার শামীম সর্দারের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা আছে। বাড়িতে এসে সব ঠিকঠাক করে নেয় আহিয়া। তেমন কেউই থাকে না বাড়িতে। আনিসুল হকের প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে সে বেরিয়ে পড়ে। বাংলোতে আসতেই আহিয়া খবর পায় মির্জা পরিবার চট্টগ্রামে যাবে। শামীম সর্দার সহ বসে প্ল্যানিং করছে কি করা যায়। আচ্ছা, ওর ভাগনাটাকে দিয়ে শুরু করি। শামীম সর্দার বলে। তখন আহিয়া হেসে বলে, আইডিয়াটা মন্দ নয়। ওর ভাগনাকে কিডন্যাপ করে ওকে জব্দ করব। এবার ওকে রাস্তা থেকে সরিয়ে দেব। তারপর এমপি নির্বাচনে তুমি প্রার্থী হবা আর আমিও আমার প্রতিশোধ নিয়ে দেব। মানে এক ঢিলে 2 পাখি মারা। তাহলে আমরাও যাই চট্টগ্রামে। আমাদের দলের কিছু এলাকায় থাকুক আর বাকিরা চট্টগ্রাম রওনা দিক। তোমরা যাও, আমি আমার বাবার কাছে থাকবো। অবশ্য এই বাংলাদেশে তো সবাই একজোট হব। তাইলে এই কথাই রইল। আহিয়া বেরিয়ে যায়। শামীম সর্দার তার দলের লোকদের বলে রেডি হয়ে নিতে। তারা বের হবে। বিকেলের দিকে সবাই রেডি হয়ে নেয়। বড় মাইক্রো করে তারা চট্টগ্রামে যাবে। রোহিত পরাগ যাবে তাদের সাথে। তারিশা রেডি হয়ে গাড়ির সিটে বসে পড়ে। মাইশা, মরিয়ম, নওয়াজ তারাও বসে পড়ে। নিমরাজ সাইডে কলে কথা বলছে। আনায়া এখনো আসেনি, তারই লেট হচ্ছে। হিজাব ওড়নাটা ঠিক করে বেঁধে নেয় আনায়া। সাদাসিধা টাইপের ড্রেস আপ পরেছে আনায়া। লং ড্রাইভে লং কুর্তি, সাথে হিজাব ওড়না। হিজাব বাঁধে না, মাথা ব্যথা হয়ে যায় আধ ঘন্টা গেলেই।
নিজের দরকারি জিনিসগুলো ব্যাগে ঢুকাচ্ছে আনায়া। হাত ব্যাগে ফোন নিয়ে নেয়, জুতা হাতে বেরিয়ে আসে রুম থেকে। লিভিং রুম পেরিয়ে বাইরে এসে জুতা পরে নেয়। আনায়া লেট, তারিশার বিরক্ত লাগছে। বাকিরা ঠিকঠাক ভাবে আছে। আনায়াকে নিবরাস কিছু বলছে না লেটের জন্য। আনায়া আসার পরেও নিবরাসের লেট। এবার আর তারিশা কিছু বলতে পারছে না, তবে মনে মনে জামাই বউ দুজনকে বকা দিচ্ছে। নিবরাস বউ পাগল হয়ে গেল, অথচ আনায়ার জায়গায় তার থাকার কথা ছিল। নিবরাস এতটা স্ট্রং ছিল যে মস্কে যায়নি, নারীবাদী ছিল, কিন্তু তার জীবনে তারিশা ছাড়াও আহিয়ার বোন ঢুকতে চেয়েছিল। অবশ্য এইসবই তারিশা জানে। নিবরাস আসতেই গাড়ি স্টার্ট দেয় ড্রাইভার। সামনে পরাগ বসেছে, নীরব মির্জা যাবেন না। পরের সারিতে রোহিত, মাইশা, মরিয়ম নওয়াজ বসেছে। তৃতীয় সারিতে নিবরাস, আনায়া, মিসবা আছে। তারিশা একাই পেছনে। তাকে বলেছে মাইশা রোহিতের সাথে বসতে, সে বসেনি। সবার পেছনে একাই বসেছে। নিবরাসের পাশের সিট খালি। আনায়া ভাবছে কখন আবার তারিশা এসে বসে পড়ে ঠিক নেই। নিবরাস ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। খানবাড়িতে শাহরিয়ার সাহিত্যিক নিধি এসেছে। নিধির নানু বাড়িতে দাওয়াত পড়েছে, তারাও চট্টগ্রামে যাবে। সন্ধ্যায় রওনা হয় তারা সবাই। দুটো কার নিয়ে রওনা হয় তারা। রাতে তারা রেস্টুরেন্টে যায়। নাজিয়া খাবার শেষ করে কফি নিয়ে বসেছে। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই ওয়েদারে কফি বেশ উপভোগ করছে নাজিয়া। তখন জায়ান এসে বসে তার সিটের পাশে। নাজিয়া জায়ানকে দেখে ভ্রু কুঁচকে তাকায়। আয়াত পতেঙ্গা, সমুদ্রে যাবা? আজ্ঞে না, তুমিই যাও, আমার ভালো লাগছে না। তুমি চিন্তিত? হ্যাঁ। কি নিয়ে? আচ্ছা ভাইয়া, তুমি এমপিকে চেনো? চিনি। গম্ভীর হয়ে জবাব দেয় জায়ান। নাজিয়া বলে, খুব ভালো মানুষ সে। মোটেও না, তুমি তাহলে জানো না। ওর বাইরের রূপটা দেখে যে কেউ মুগ্ধ হবে, কিন্তু ওর কিছু ভয়ঙ্কর অতীত জানলে যে কেউ নাক ছিটকাবে। এই শোনো, রাজনীতিতে এসে কেউ সৎ থাকতে পারে না। ঘাতকে প্রতিঘাত করতে হলে এমন খারাপ হওয়া লাগেই। আচ্ছা, একটা কথা দেখাই। আমি রাজনীতিতে আসলাম, আমি সৎ হয়ে চলতে চাই। সৎ হয়ে চলতে পারতাম যদি বিপরীত দল আমার পেছনে না পড়তো। ওদেরকে দমিয়ে রাখতে অসৎ কাজ 2-4টা করা লাগে। তুমি নিজে সরে আসলেই তো সে সুষ্ঠু রাজনীতি করতে পারে। সবারই ক্ষমতা পাওয়ার ইচ্ছা থাকে। ওই সাদা পাঞ্জাবি পরে এলাকা চড়বে, ভাষণ দিবে, মানুষ নেতা বলে সম্বোধন করবে, সবারই আশা থাকে। সেজন্য ব্যবহার আর পার্সোনালিটিও লাগে স্ট্রং। গাঁজাখোরদের নেতা মানায় না। কথাটা বলে নাজিয়া উঠে যায়। জায়ান বুঝেছে নাজিয়া কথাটা কাকে খোঁচা মারছে। শামীম সর্দারকে নিয়ে একটু আধটু সবারই ধারণা আছে। আপাতত এলাকার বড় সন্ত্রাসীও বলা যায়। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে সবাই কারে বসে। নাজিয়া জায়ানের পাশের সিটে বসেছে। জায়ান ড্রাইভিং করছে। তাদের পেছনে শাহরিয়ার সাহিত্যিক শিকদারের সাথে নিধি আছে। গাড়ি চালাতে চালাতে জায়ান প্রশ্ন করে, আচ্ছা, শামীম সর্দারের সাথে আমার মেলামেশা দেখে তুমি এসব বলছো? আমি কখন কি বললাম তোমায়? কিছু না। আজে বাজে মানুষের সাথে চলা ছেড়ে দাও। তুমি বলছো? তুমি খানবাড়ির ছেলে। তোমার স্টাইল, ব্যক্তিত্ব সব আলাদা রকমের হবে, যাতে এই ধরনের মানুষ তোমার আশেপাশে ঘেঁষতে না পারে। তাহলে চেঞ্জ করে নিই সব? আমার কথায়? আমার কথায় কেন? ভালো লাগে তোমার উপদেশ। কাজে লাগাও। মাথা নাড়ায় জায়ান। শাহরিয়ার সাহিত্যিককে নাজিয়া প্রশ্ন করে, আচ্ছা জিজু, এমপিকে আপনার কেমন লাগে? মানুষ হিসেবে বা তার ব্যক্তিত্ব যতটুকু দেখেছেন বা শুনেছেন। তুমি এমপির পেছনে পড়লা কেন পাখি? সে কিন্তু ম্যারিড। তোমাকে এখানে কে বলেছে বাঁ হাত ঢুকাতে? আর সে ম্যারিড এটা সবাই জানে। ওকে, তুমি অন্য মাইন্ডে নাও কেন? উপজেলার এমপি, তাকে নিয়ে 2-1টা কমপ্লেন শুনছি মানুষের থেকে। তোমার মাইন্ডে তো ডার্টি কেন? জায়ানকে বলে নাজিয়া। নাজিয়ার কথায় নিধি শব্দ করে হেসে দেয়। তখন শাহরিয়ার সাহিত্যিক বলে, শালা বাবু, মুখটা বন্ধ রাখো। শালিকা কিন্তু আগুন, বুঝে শুনে কথা বলো ওর সাথে। না, জায়ান ভাইয়া বলদের সাথে থাকতে থাকতে নিজেও দিন দিন আবাল হয়ে যাচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব সঙ্গ পরিত্যাগ করো ভাইয়া, না হলে এমন অপমান ছাড়া কিছুই জুটবে না কপালে। জায়ান আর টু শব্দ করে না। তার মনে হচ্ছে আসলে শামীম সর্দার তার জন্য শনি। তার পরিবার পছন্দ করে না ব্যাপারটা। সবচেয়ে বড় কথা, আয়াত, পাখি এসব পছন্দ করে না।
তার উচিত সঙ্গ পরিত্যাগ করা। আজকেও কতগুলো জ্ঞান দিল ওইটুকুন মেয়ে। বয়সের তুলনায় একটি বেশি ম্যাচিউর হয়ে গেল না? বলুন জিজু। যতটুকু শুনেছি আমি ভালোই শুনেছি। তার ভালো কাজগুলো সত্যি প্রশংসনীয়, কিন্তু তার শত্রু বেশি। ভালো মানুষের শত্রু থাকে ব্যাপার না, সবচেয়ে বড় কথা অধম আছে যারা তারাই এমন ভালো মানুষের পেছনে। জায়ান আর চোখে তাকায় নাজিয়ার দিকে। কথাগুলো তার গায়ে বেঁধে যাচ্ছে না। আর উপায় নেই, শামীম সর্দারের সঙ্গ পরিত্যাগ করে নাজিয়ার মতো এমপির প্রশংসা করতে হবে এখন থেকে। এমপির শালিকা আমি, দেখি আমার পরিবারে আর কে তার শত্রুর সাথে হাত মেলায়। আমার বোনের পরিবারটা হ্যাপি থাকুক আর শত্রু কমুক, এটাই চাই। মনে মনে বলছে নাজিয়া। জায়ানের মুখের দিকে তাকাতে তার হাসি পাচ্ছে। যা অপমান দিল, মনে হয় সোজা হয়ে গেছে তার ভাই। রেস্টুরেন্ট থেকে ডিনার সেরে গাড়িতে বসেছে সবাই। আনায়া নিবরাসের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। নিবরাসও তাকে আগলে নেয়। তবে তারিশা আনায়ার পাশের সিটে বসেছে। নিবরাস তারিশার মাঝখানে আনায়া। তারিশা বসার পর ভেবেছে নিবরাস মাঝখানে বসবে, কিন্তু আনায়া মাঝখানে বসে শেষে নিবরাস উঠে গাড়িতে। তারিশা মুখটা সে কখন থেকে কালো করে রেখেছে, তাতে নিবরাসের কিচ্ছু যায় আসে না। সে তার অর্ধাঙ্গিনীকে আগলে রেখেছে। ভোরের আলো ফুটতেই তারা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছায়। নিবরাস আনায়াকে নিয়ে তাদের রুমে চলে যায়। সব গুছিয়ে রাখা হয়েছে, তারা আসবে সেজন্য। আনায়ার পা থেকে জুতা জোড়া খুলে তাকে সুন্দরভাবে শুয়ে দেয় নিবরাস। কেন জানি আনায়ার মুখের দিকে তাকিয়ে থাকতে ভালো লাগছে তার। এক ধ্যানে তাকিয়ে আছে আনায়ার দিকে নিবরাস। কিছুক্ষণের মধ্যে ফজরের আজান পড়ে যায়। নিবরাস আনায়াকে ডাক দেয়। কয়েকবার ডাক দিয়েও রেসপন্স পায়নি নিবরাস। কানের কাছে মুখ নিয়ে বলে, এই যে নিবরাজের পাখি, উঠুন না, নামাজ পড়বেন না? আনায়া নড়ে চড়ে ওঠে। নিবরাস আবারও ডাক দেয়, পাখি ওঠো, দেখো ভোরের পাখিরাও জেগে গেছে, শুধু তুমি জাগতে লেট করছো। আনায়া ওঠে। নিবরাস সহ নামাজ আদায় করে নেয়। পুনরায় নিবরাসের বুকে মাথা গুজে দেয় আনায়া। নিবরাস তার চুলে বিলি কেটে দেয়। আচ্ছা, আপনার এত শত্রু, যদি কখনো এই রাজনীতির জন্য আমায় বা পরিবারের কাউকে হারাতে হয়? তোমার আমার সম্পর্কে ধারণা নেই পাখি। এই যে তুমি এখানে আছো, আমার পরিবার এখানে আছে, তোমাদের সুরক্ষা সব ব্যবস্থা করা আছে। তুমি চিনতে পারবে না আসলে কারা তারা, কিন্তু আমাদের আশেপাশে আছে তারা। ভালো। কি দরকার ছিল রাজনীতিতে আসার? শুধু শুধু শত্রুতা। রাজনীতিটা আমার নেশা নয়, পেশা। ভার্সিটি লাইফ থেকে রাজনীতি বেছে নিয়েছি। আমি জানি এই রাজনীতি মঞ্চে সৎ থাকা যায় না। আমিও পারিনি সৎ থাকতে, তবুও আমি কারোর উপকার করলাম। কেউ বিপদে পড়লে আমার দ্বারা উপকার পেল, এটাই অনেক। আমি জানি আমি একেবারে ভালো না। ভালো খারাপ দুটো মিলিয়েই মানুষ। হয়তো আমি একটু বেশি খারাপ, তবে মানুষের পাশে দাঁড়ানোটা আমার দায়িত্ব আর কাজ বলে আমি মনে করি। হয়েছে, আপনি যার কাছে যেমনই হন না কেন, আমার জন্য আপনি লিডার। আমার কাছে আপনি বেস্ট অ্যান্ড অলওয়েজ বেস্টই থাকবেন। আমি খারাপ হতাম না পাখি, শুধু তোমার জায়গাটায় অন্য কাউকে বসাইনি, বসতে দিইনি। তোমার জায়গায় যেই হতো সেই জিতত। আমি জিতেছি? বাট আপনি তো কখনো বললেন না আমি জিতেছি এরকম বউ পেয়ে। বউ আনরোম্যান্টিক, জিতলাম আর কোথায়? আমি মোটেও আনরোম্যান্টিক না, আমি লজ্জাবতী। আচ্ছা সমস্যা নেই আমার পাখি, তুমি লজ্জাবতী থাকো, আমি না হয় একটু ঠোঁট কাটা হব। সকালবেলা হাঁটতে বের হয়েছে সবাই। চিকন সরু রাস্তায় সবাই হাঁটছে। মিসবাহ ছোটাছুটি করছে রাস্তায়। আনায়া সবার শেষে হাঁটছে। নিবরাস কলে গুরুত্বপূর্ণ কথা বলছে। হাঁটাহাঁটি শেষ করে তারা নাস্তা করে নেয়। এই বাড়িতে থাকা একজন কাজের বুয়া আর একজন মধ্যবয়স্ক লোক যিনি বাড়ি দেখাশোনা করেন, তারাই খাবারের ব্যবস্থা করেছেন। নিবরাসরা আগামী 2-3 দিনের মধ্যে রাজশাহীর মোহনপুর ব্যাক করবে। আনায়া মিসবাহের সাথে বাড়ির ছাদে যায়। শ্যাওলা পড়েছে অনেকটা, হয়তো কেউ আসে না সেজন্য। ছাদটা অনেক পুরনো লাগলো। বেশিক্ষণ থাকলো না আনায়া, মিসবাহ সহ চলে আসে। নিধির মামুনিরা আপ্যায়নে ব্যস্ত। প্রায় বছর পর তারা চট্টগ্রামে এসেছে। নাজিয়া বাড়িটা ঘুরে ঘুরে দেখছে। জায়ানের নানু বাড়ি। সকালে নাস্তা শেষ করে নিধি, শাহরিয়ার, জায়ান, নাজিয়া হাঁটতে বের হয়। অবশ্য কেউই তেমন রাস্তাঘাট চেনে না, তবুও হাঁটছে তারা।
এক গ্রাম ছাড়িয়ে অন্য গ্রামে পা রেখেছে। চট্টগ্রামের মানুষের আঞ্চলিক ভাষা তেমন বোঝে না তারা। আগামীকালকে তারা সবাই রাতে ঘুরতে বের হবে। অবশ্য গ্রামগুলো সাধারণের মাঝে, তবুও ঘুরে দেখবে তারা। এক এক জেলায় এক এক রকম সবকিছু, এক এক কালচার, এক এক নিয়ম, অনেক কিছুই তাদের অজ্ঞতার মাঝে পড়ে। ঘোরাঘুরি শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় তারা। জায়ানের ছোট্ট মামাতো ভাই তাদের নিয়ে দিঘির পাড়ে যায়। শান দিয়ে বাধাই করা সিঁড়িতে নামে নাজিয়া নিধি। জায়ান নামে না, তার ভয় করে যদি পা পিছলে পড়ে যায়। নাজিয়া নিধিকে বারণ করেছে নামতে। শ্যাওলা পড়ে আছে কিছু কিছু সিঁড়িতে। নিধি কয়েক সিঁড়ি নামতেই জুতা স্লিপ কেটে পড়তে যাবে, নাজিয়ার হাত ধরে নেয়। তাতেও তাদের রক্ষা হয়নি, দুজনে মিলে পানিতে পড়ে যায়। নাজিয়া সাঁতার জানে না। জায়ান আর এক মুহূর্তও দাঁড়ায়নি, গুটি গুটি পায়ে পানিতে নেমে পড়ে। নিধি সাঁতার কেটে সিঁড়িতে এসে বসে। জায়ান নাজিয়াকে নিয়ে আসে। শাহরিয়ার সায়ন্তিক সেখানে দাঁড়িয়ে রয়। তার ভয় করে যদি সেও পড়ে যায়। নিধি বার কয়েক কেসে ওঠে। সায়ন্তিকের দিকে নজর যেতেই মেজাজ তুঙ্গে উঠে যায়। চেঁচিয়ে বলে, ওইখানে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছেন কেন? আপনার বউ পড়ে গেছে, মরে যাচ্ছে, দয়ামায়া লাগে না? আমার ভয়ের কাছে যদি আমিও পড়ে যাই? যা, এই শালা তো দেখি মেয়েদের থেকেও ভীতু। মনে মনে কয়েকটা গালি দেয় নিধি। জামাইকে শালা বানিয়ে দিয়েছে, তার জন্য কয়েকবার তওবা পড়ে নেয়। এটা তার কমন গালি, বিশেষ করে ছেলেদের এটা বলে। নাজিয়াকে ধরে উপরে নিয়ে আসে জায়ান। নিধি সেও আস্তে আস্তে উঠে আসে। ততক্ষণে জায়ানের আম্মুর সাথে জায়ানের নানু আসে। কেউ নিধিকে বকছে তো কেউ জায়ানকে। জায়ান কি করছে যে ওদের আগলে রাখতে পারলো না। জায়ান বুঝাচ্ছে নিধি পিছলা খেয়েছে, এতে কারোর দোষ নেই। আর পড়ে যাওয়ার পর সেই তো উঠিয়ে আনলো নাজিয়াকে। কে জানে, সবার কথা শুনে নাজিয়া আবার তার সাথে রাগ না করে বসে। বাড়িতে এসে এক দফা বকা খেয়েছে নাজিয়া। সিতারা আহমেদ তাকে বকা দিয়েছে, যদিও জায়ান সামলে নেয়। তাতেও নাজিয়ার মন ভেঙে গেছে। সামান্য কয়েকটা কটু কথায় তার কিশোরী মনে এক্কা দোক্কা খেলছে। নিতে পারেনি কথাগুলো। যদিও এর থেকে বড় বড় বিষয়গুলো হাসি মুখে সামলে নিয়েছে, কিন্তু ছোট ছোট ব্যাপারগুলো নিয়ে হুটহাট মন খারাপ হয়ে গেছে। তার কি দোষ? আর মা জাতিরা অপমান করতে গেলে ছাড়ে না, একবারে মুখে না দেখার মতো অপমান। জামা কাপড় চেঞ্জ করে লিভিং রুমে বসে নাজিয়া। হাতে তার আম্মুর ফোন। ফেসবুকে একটু ঢু মারতেই তার ছোট ভাই আসে ফোনের জন্য। ফোনে ভিডিও দেখবে সে। নাজিয়া দিতে নারাজ। তার মতে ছোট বাচ্চাদের অত ফোন দেখতে নেই, কিন্তু তার ভাই কান্না করছে। তার উপর সিতারা আহমেদ এসে নাজিয়াকে বকা দিয়েছে। আবার বেড়াতে এসে আবার কিসের ফোন? উঠে চলে আসে নাজিয়া। জায়ান জাফিনের গাল টেনে দেয়। উঠে নাজিয়ার রুমের দিকে যায়। সে দরজা বন্ধ করে রেখেছে। জায়ান বার কয়েক ডাক দেয়। নাজিয়া দরজা খুলে দেয়। তবে তার মন খারাপ, সহজেই জায়ান ধরে নেয়। নিজের ফোন এগিয়ে দিয়ে বলে, আইডি লগ ইন করে নিও, আমি কিছু বলবো না ফোন ইউজ করতে। ধন্যবাদ, লাগবে না। আরে কাকিমা তো এমনই, তোমাকে বেশি শাসন করে। তবে আমার কাছে তুমি খোলা ডায়েরির মতো, আর ডায়েরিটা আমার আগলে রাখতে চাই। তুমি যতটা বলছো ততটা নই আমি, নির্দিষ্ট সীমার মাঝে। আর আমার মনে পড়ছে না তুমি যতটা এলোমেলো ভাবে আমায় সাজাচ্ছ, আমি ততটা এলোমেলো। আর শোনো, আমায় নিয়ে তোমায় এত ভাবতে হবে না, আমি নিজেকে নিয়ে যথেষ্ট চিন্তা। আয়াত পাখি, বেশি পেকে গেছো কিন্তু। তোমার মতো বোকা কয়জন আছে? আচ্ছা, তুমি কি এই জন্মেও একটু চালাক হবে না? আমি চালাক, শুধু তোমার চোখে বোকা লাগতেই পারে। হ্যাঁ, দেখাই যাচ্ছে চালাকের নমুনা। আমায় এত দরদ দেখাতে হবে না। পারলে নিজের কাকিমার দোষ ভুলগুলো চোখের সামনে তুলে ধরো। মানুষ মানেই ভুল ত্রুটি দিয়ে গড়া। নিজেকে এতটা সঠিক মনে করা ঠিক না, বরং নিজের ভুলগুলো খুঁজে নিজেকে শুধরে নেওয়া। সময় হলে সব বুঝবে, এ নিয়ে মন খারাপ করো না। আমার আবার মন খারাপ? তাচ্ছিল্য হাসি টানে ঠোঁটে। তখন জায়ান পকেট থেকে দুটো চকলেট বের করে নাজিয়ার দিকে এগিয়ে দেয়। তুমি চকলেট লাভার, আই হোপ মন খারাপে চকলেট পেলে মন কিছুটা ভালো হবে তোমার। নাজিয়া চকলেট দুটো হাতে নিয়ে ধন্যবাদ দেয় জায়ানকে। জায়ান হেসে প্রস্থান করে। জায়ানের কেয়ারগুলো নাজিয়ার ভালো লাগে, আবার ভাবায়ও। শুধু কি ভাই বোন হিসাবে, নাকি জায়ান তাকে অন্য কিছু ভাবে? তার মনে হয় না বোন হিসাবে এত কেয়ার করে, না হলে নিধিও সমান কেয়ার পেত। কিন্তু জায়ান তাকে একটু আলাদা রকমের কেয়ার করে। দুপুরে লাঞ্চ করে রুমে এসে শুয়ে পড়ে আনায়া। হুটহাট মন খারাপ তার, সব বিরক্ত লাগছে। হয়তো মুড সুইং। ভাবতেই আরো বেশি বিরক্ত হয় আনায়া।
তার মুড সুইং মানে চালিয়ে মারবে সাথের জনকে। এটা ভালো লাগবে না, ওটা ভালো লাগবে, একে বিরক্ত লাগবে, তাকে বিরক্ত লাগবে, ভালো কথাও যেন বিষের মতো লাগে। নিবরাস রুমে আসে, আনায়াকে দেখে বলে, এই বাড়িতে ভালো লাগছে তোমার? মোটেও না, আমার মন চাচ্ছে রাজশাহী চলে যাই। আমার শহরটাই আমার কাছে বেস্ট। সে তো বটে। তারা সবাই বের হয় ঘুরতে। মিসবা, তারিশা, রোহিত, পরাগ, নিবরাস, আনায়া গাড়ি নিয়েই বের হয়। আনায়ার মন ভালো নেই, তবুও সবার সাথে বের হয়েছে। নিবরাসদের গাড়ির পেছনে শামীম সর্দারের গাড়ি আসছে। তাদের গাড়ি থেকে অনেকটা দূরে শামীম তার গাড়ি থামায়। একটা পার্কের কাছে এসেছে নিবরাসরা। সন্ধ্যায়ও মানুষের আনাগোনা আছে। নিবরাস, পরাগ কথা বলতে বলতে পার্কে ঢুকছে। তারিশা রোহিতের সাথে তাদের পেছনে। আনায়া মিসবার সাথে আস্তে ধীরে ঢুকছে। মিসবার কথায় আনায়া দোকান থেকে আইসক্রিম কিনতে গেছে। তার সাথে মিসবা ছিল, তবে সে পেছনে দাঁড়ানো। আনায়া আইসক্রিম দুটো হাতে নিয়ে টাকা দেয় দোকানদারকে। পেছনে ঘুরতেই দেখে মিসবা নেই। দোকানদারকে তড়িঘড়ি করে জিজ্ঞেস করে, মামা, ওকে যেতে দেখেছেন? বিনিময়ে দোকানদার হাসে। তার হাসিটা আনায়ার পছন্দ হয়নি। তখন দোকানদার বলে, মিসবাকে জায়গা মতো পাঠিয়ে দিয়েছে মিসেস মির্জা, পারলে খুঁজে বের করো। এই ছোকরাকে দিয়ে তোমার প্রাণ প্রিয় স্বামীকে জব্দ করবো আমরা। আমি কিন্তু দোকানদার নই। আনায়া আইসক্রিম রেখে বেরিয়ে আসে। পার্কে কত মানুষই তো, এত মানুষের ভিড় থেকে কিভাবে কি নিশ্চয়ই পার্কের ভিতরে প্রবেশ করবে না মিসবাকে নিয়ে। আনায়া বেরিয়ে পড়ে তড়িঘড়ি। বাইরে গাড়ি পার্কিং এর জায়গা, সেখানে অনেক গাড়ি। তার কিছুটা সামনে গেলে ল্যাম্পপোস্ট, তেমন দোকানপাট নেই। অনেক দূরে দোকান, সেখানেও বখাটেদের আড্ডা। আনায়া ফোনের ফ্ল্যাশ অন করে। তার বুক কাঁপছে। মিসবা তো উচিলা, তার নেতার যদি কিছু হয়ে যায়, মনের মাঝে অজানা ভয় গ্রাস করে। ল্যাম্পপোস্টের কাছে এসে আনায়া মিসবা বলে বারবার ডাক দেয়। আনায়ার ডাক কানে আসে শামীম সর্দারের লোকদের। তারাও বাচ্চাটাকে খুঁজছে। দোকান থেকে বহু কষ্টে বাইরে আনলেও হাতে কামড় দিয়ে কোন দিকে জানে ছুটেছে বাচ্চাটা। দেখে পাজি মনে হয়েছে। ফোনের ফ্ল্যাশ লুকিয়ে ফেলে আনায়া। তার মনে হলো তার আশেপাশে লোক আছে। ভেবে আনায়া বড় গাছটার পেছনে লুকিয়ে পড়ে। শামীম সর্দারকে কল লাগায় একজন। কল রিসিভ হতেই বলে, স্যার, ছোকরাটা পালিয়ে গেছে। কি পাজি ছেলে, হাতে কামড় দিয়ে পালিয়ে গেছে, মাম্মুর মতোই হয়েছে। কুত্তার বাচ্চা, তোদের দ্বারা কোনো কাজই হবে না। আমার ছেলেটাকে চাই মানে চাই, যে করেই হোক। এত দূরে আসলাম, এত সময়, তেল, টাকা সব খরচ করে বাচ্চাটাকে আমার চাই মানে চাই। কিন্তু স্যার, অন্ধকারে কোথায় খুঁজবো? আমার শ্বশুর বাড়িতে খোঁজ, হারামজাদা। আমি বলে দেব কোথায় খুঁজবি। নিজের গোবর ভর্তি মাথাটাকে কাজে লাগা। শামীম সর্দার কল কেটে দেয়। রেগে গাড়ি থেকে বেরিয়ে আসে সে। গাড়িতে কয়েকটা লাথি মারতেও ভোলেনি সে। শীঘ্রই জায়গা বদল করো, অন্য জায়গায় খোঁজো। নিশ্চয়ই ছেলেটা পার্কের ভেতরে আবার প্রবেশ করছে। আমার সাথে পার্কে চলো আবার। আরিফের কথা মতো বাকিরা চলে যায় পার্কের উদ্দেশ্যে। আনায়া ফ্ল্যাশ অন করে আশেপাশে তাকায়। না, কেউই নেই, সব চলে গেছে। তখন আনায়ার হাতে টান পড়তেই ভয়ে লাফ দিয়ে ওঠে আনায়া। ফ্ল্যাশ ধরতেই দেখে মিসবা। আনায়া তাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে, কোথায় লুকিয়েছিলে সোনা? ওই যে গাড়িটা। আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় মিসবা। আনায়া খেয়াল করে অন্ধকার বলে ভুল হবে, ল্যাম্পপোস্টের কিছুটা আলো বাড়ি খাচ্ছে, তবে গাড়ির পেছনটা নিশ্চয়ই গাছপালা দ্বারা আবৃত জঙ্গল টাইপ হবে। চলো সোনা, আমরা মামুকে কল দিয়ে জানিয়ে দেই। তাড়াতাড়ি কল দিয়ে বলো। আনায়া নিবরাসকে কল দেয় তড়িঘড়ি। কল রিসিভ হতেই নিবরাসের ব্যস্ত কণ্ঠ শুনতে পায় আনায়া। কোথায় তুমি? মিসবা কোথায়? তুমি ঠিক আছো? ল্যাম্পপোস্টের এখানে আমরা, তাড়াতাড়ি আসুন, বাকি কথা পরে বলবো। আনায়া কল কেটে দেয়। তখন একটা ছেলে লাইট জ্বালায় তাদের চোখে মুখে। আনায়া চোখ বন্ধ করে নেয়। ফোন হাতে ছেলেটা বলে, স্যার, নেতার বউ ভাগ্নি দুটোকে একসাথে পেয়েছি। তাড়াতাড়ি দুটোকে আমার কাছে নিয়ে আসো। শামীম সর্দার লাইন কেটে দেয়। আনায়া মিসবাইয়ের হাত ধরে ছুটে বেরিয়ে পড়ে। লোকটা ফোন পকেটে ঢুকাতে ঢুকাতে লেট হয়ে যায়। পালিয়ে গেল মির্জার বউ আর ভাগ্নে। আরিফের কানে কথাটা যেতেই সাথেরটাকে ঠাস করে চর মেরে দেয়।
চুলগুলো টেনে বলে, ওইটুকুন মেয়ে আর বাচ্চার সাথে পারলি না? এমন দামড়া হয়ে কি হলো? আর আমার সাথে সবার পার্কে যাওয়ার জন্য গেছে। শামীম সর্দার তোদের না পুষে কয়টা গরু পুষলেও কাজে দিত। আমাদের সাথে আপনি কিন্তু আছেন। পাশের জন বলতে তার গালেও চর বসিয়ে দেয় আরিফ। তারা সবাই বেরিয়ে পড়ে আনায়ার খোঁজে। পার্কের দিকে না গিয়ে তাদের পেছনে দৌড়ানো ছেলেটার কথা অনুযায়ী সামনে এগোচ্ছে তারা। আনায়া মিসবা দৌড়ে ছুটছে, পেছনে সেই ছেলেটাও দৌড়ে আসছে। ভাগ্যিস আজকে আনায়া লং ড্রেস পরেনি, জিন্স আর ছোট্ট জামা পরেছে। দৌড়ের সাথে পিছলা হিজাবটা খুলে যাচ্ছে বারবার। আনায়া বিরক্ত হয়ে যায়, এক হাতে হিজাব সামলে অন্য হাতে মিসবাকে নিয়ে দৌড়াচ্ছে। কিছুটা সামনে এসে দুটো পথ দেখতে পায় আনায়া, একটা সোজা আর একটা অন্য গ্রামে ঢুকছে হয়তো। আনায়া গ্রামের রাস্তাটা ধরে মিসবাকে নিয়ে, সে জানে না সে কোথায় যাচ্ছে, তবে পেছনে লোক আছে তাদেরকে ধরার জন্য। এটা শুধুমাত্র মাথায় ঘুরছে। নিবরাজ সোডিয়ামের কাছে এসেও কিছু পায়নি। লাইট দিয়ে আশেপাশে তন্ন তন্ন করে খোঁজে। ফোন হাতে তার দলের একজনকে কল লাগায়। কল রিসিভ হতে কয়েকটা গালি দেয় নিবরাজ। চোখ কোথায় ছিল তোদের? বলেছিলাম না আমাদের সবার আশেপাশে থাকতি। তো পার্কের পাশেই তো ছিলাম স্যার, কিন্তু ম্যামকে দেখতে পাইনি। চোখ থাকলে না দেখতি, তোদের সব কয়টাকে আমি পাই শুধু। এক্ষুনি লোক লাগা আশেপাশে, রাস্তায় আর গ্রাম থাকলে গ্রামের রাস্তাগুলোতে। এই পাহাড়ি এলাকার গাছপালা এত বেশি বিরক্ত লাগে। নিবরাজ কল কেটে দেয়। তারিশা বিরক্ত হচ্ছে, তার মনে হচ্ছে আনায়া এক্সট্রা প্যারা হয়ে গেল। ইস, কি সুযোগ ছিল নিবরাসের সাথে ঘোরার, কি দরকার ছিল আনায়ার কল দিয়ে খবরটা দেয়ার। তারিশার ভাবনার মাঝে পরাগ বলে, নিশ্চয়ই শামীম সর্দারের কাজ এটা। ও ছাড়া আর কি? আমার মনে হয় স্যার আপনার সুরক্ষা আগে দরকার। বৌমনিকে খোঁজা যাবে। তারিশা বলে। নিবরাজ বিরক্ত হয় তারিশার বা হাত ঢুকানো দেখে। আমার কিচ্ছু হবে না, আমি কচি খোকা নই। আর যার সুরক্ষা বেশি প্রয়োজন সে গিয়ে গাড়িতে বসে পড়ো। খামোখা বা হাত ঝুঁকিয়ে আমার টেম্পার গরম করো না। পরাগ তারিশা চুপসে যায়। অতঃপর তারা চারজন সামনের দিকে অগ্রসর হয়। গ্রামের রাস্তায় গাড়ি চালাচ্ছে জায়ান, সাথে আছে সিতারা আহমেদ, নাজিয়া, নিধি, সায়ন্তী। তারা এই গ্রামের দোকানে যাবে। শুনশান নীরব রাস্তা, তেমন একটা লোকের দেখা নেই। জায়ান গাড়ি চালাচ্ছে মনোযোগ সহকারে। হুট করে কোথা থেকে একটা মেয়ে আসে গাড়ির সামনে। জায়ান ব্রেক কষে নেয়। মেয়েটা জানালার কাছে এসে হাত দিয়ে খুলতে বলে। জায়ান জানালা খুলতেই আনায়া বলে, প্লিজ একটু লিফট দিন, আমরা বড় বিপদে পড়েছি। নাজিয়া জায়ানের পাশের সিটে বসা। সে তাকিয়ে দেখে আনায়া। চিনতে ভুল হয়নি, কিন্তু পরিচিত সে যে কথা বলতে হবে তার মায়ের সামনে। তড়িঘড়ি জায়ানকে বলে, আপুটা নিশ্চয়ই বিপদে পড়েছে, আর গাড়িতে জায়গা আছে, সামনের সিট তো খালি প্রায়। জায়ান মাথা নাড়িয়ে তড়িঘড়ি দরজা খুলে দেয়। আনায়া মিসবাকে নিয়ে গাড়িতে বসে পড়ে। জায়ান পুনরায় গাড়ি স্টার্ট দেয়। আনায়া তাকে বলে, সামনে কিছু লোক দেখবেন, প্লিজ গাড়ি থামাবেন না, ওরাই আমাদের পিছু নিয়েছে। তখন জায়ান বলে, ওদের সাথে আপনার কোন শত্রুতা আছে? আনায়া খেয়াল করে নিধিকে, সাথে সায়ন্তিককে। যদিও নিধি নাজিয়াকে চেনে, কিন্তু তারা দুজনে চুপ। পাশে তাকাতেই থমকে যায় আনায়া। সিতারা আহমেদ তেমন রিয়াক্ট করেনি। সে নিজেও জানে না পাশে তারই মেয়ে বসা। কতগুলো বছর আনায়াকে দেখে না। সেই 5 বছর কি 6 বছর বয়সে ছেড়ে এসেছিলেন, এখন তো 22-21 বছর হয়ে যাবে। এত কিছু চেনে না তিনি। আনায়ার কোলে মিসবা বসা, সে চুপচাপ। গাড়িতে সবাই মোটামুটি চুপচাপ। তখন আনায়া বলে, আমাদেরকে একটু পার্কের কাছে নামিয়ে দিয়ে আসবেন? আমার হাজবেন্ডকে কল দিয়ে বলে দিচ্ছি চলে আসতে। আপনার পেছনে ওরা পড়লো কেন? প্রশ্ন করে জায়ান। আনায়া বলার আগেই মিসবা বলে, ওরা আমার মামুর বিরোধী দলের লোক। আমার মামুর ক্ষতি করার জন্য আমাদেরকে কিডন্যাপ করতে চায়। নাজিয়ার মাথায় মুহূর্তেই শামীম সর্দারের নাম চলে আসে। জায়ান তো শামীম সর্দারের পক্ষে। এখন যদি শোনে বন্ধুর শিকার, শত্রুর সম্পদ তার হাতে, তার খাঁচায় আদৌ ছেড়ে দিবে তো। বিশেষ করে শামীম সর্দার চাবি ঘোরালেই সব শেষ। নাজিয়ার মনে পড়ে সে জায়ানকে বলেছে শামীম সর্দারের সঙ্গ ত্যাগ করতে। নিশ্চয়ই নাজিয়ার কথা শুনবে জায়ান। তবুও ভয় হচ্ছে, জেনে শুনে যদি অজান্তেই বিপদে ফেলে দেয় আনায়াকে। আনায়া নিবরাজকে কল দেয়, সাথে সাথে রিসিভ হতেই বলে, পার্কের সামনে অপেক্ষা করুন, আমরা আসছি। কথাটা বলে কল কেটে দেয় আনায়া।
মিসবাকে শক্ত করে ধরে বসে। গাড়িতে লাইট জ্বলছে। সিতারা আহমেদের দিকে একটু পরপর নজর দিচ্ছে আনায়া।